বিশ্বঢাকা তরুণ নাট্য সংস্থার এবছরের সারা জাগানো ব্যয়বহুল ঘাত প্রতিঘাত সংঘাতে ভরপুর একখানি হৃদয় বিদারক অশ্রু সজল বাস্তব ধর্মী সামাজিক যাত্রা পালা জেল থেকে বলছি দেখে যান আমাদের অদ্য রজনীর নিবেদন। জেল থেকে বলছি, জেল থেকে বলছি। আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু জোটে না মা। জেলখানার সম্বল, থালা বাটি কম্বল, এছাড়া অন্য কিছু জোটে না। সকাল আর সন্ধ্যায় দুটি করে রুটি দেয়, সকাল আর সন্ধ্যায় দুটি করে রুটি দেয়, রুটি খেয়ে ভরে না মা, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে, আমি বন্দি কারাগারে। চলে যায় কত স্মৃতি কাঁদে বুকে, শুধু হতাশায় কত ঢেউ তীরে এসে চলে যায় ফিরে, বালুচর ব্যথা দিয়ে রয় শুধু পড়ে। কত ঝড় সর্বশান্ত করে এই প্রকৃতিকে, তবু প্রকৃতি তাকে হাসি মুখে ডাকে। বাঁচালে ইয়ার বাঁচালে, শালা একটা ধোও পেটে পড়েনি। যাক, নেই মামাচ্ছে কানা মামাই ভালো। মানে কথাটা বুঝলে না ইয়ার? রোজ কমসে কম 8-10 আউন্স মাল পেটে না পড়লে যার নেশা হতো না, এই আচ্ছান বিড়িতে কি তার নেশা হয়? মদ খেতাম, পকেটে মারতাম, পুলিশের চোখে ধুলো দিয়ে স্মাগলিং করতাম। বলো কি, তুমি পকেট মারতে, তুমি স্মাগলিং করতে? হ্যাঁ করতাম, কিন্তু কিন্তু কেন করতাম? মায়ের পেট থেকে আমি তো পকেট মার বা স্মাগলার হয়ে জন্মাইনি। ওই ওরা আমাকে এই পথে নামতে বাধ্য করেছে। ওই সভ্য সমাজের কয়েকটা মুখোশ শয়তান, যারা মুঠো মুঠো কালো টাকা ইনকাম করে গড়ে তুলেছে স্বর্গের প্রাসাদ, যারা মানুষের বুকের পাঁজর ভেঙে দেহের রক্ত চুষে মালিক হিসেবে বসে আছে, তাদের উপর চরম প্রতিশোধ। পারলাম না ইয়ার, আমি পারলাম না প্রকাশ্য দিবালোকে একটা মার্ডার করতে গিয়ে। মার্ডার? হ্যাঁ হ্যাঁ দারোগা বাবু, আমি মার্ডার করেছি, আমাকে অ্যারেস্ট করুন। এই দেখুন আমার হাতে রয়েছে রক্তমাখা ছুরি, আমার সারা দেহ দিয়ে ঘাম ঝরছে।
কাকে কি বলছো পাগলের মতো? হ্যাঁ? আমি ভুলে গেছিলাম ভাই, যেটা জেলখানা। তুমি কি সত্যি সত্যি অপরাধ করে জেলখানায় এসেছো? হাসছো কেন? তোমাকে দেখে বা তোমার কথাবার্তা শুনে তো মনে হয় না তুমি কোনো অপরাধ করে এই জেলখানায় আসতে পারো। বলো না ইয়ার, বলো না, কেন তুমি এই জেলখানায় এলে? শুনবে, শুনবে ভাই, কেন আমি শুনবে? শুনবে মালিনী চকের হতভাগ্য অধিবাসী গৌতম সেনের জীবনের করুণ কাহিনী। শুনবে দুটো তাজা গোলাপের অকালে ঝরে পড়ার কাহিনী। হ্যাঁ শুনবো, বলো ইয়ার, তুমি বলো। শোনো ভাই, শোনো সেই কাহিনী। মন গড়া গল্প নয়, অবাস্তব বা মিথ্যে নয়, এক মধ্যবিত্ত পরিবারের সুখী দুঃখের জীবন্ত দলিল। ইয়ার, এসো, বলছি সেই কাহিনী। মালিনী চকের হতভাগ্য অধিবাসী গৌতম সেন কেন সে জেলে গিয়েছিল? কেন তার ভাগ্যে নেমে এসেছিল অমানিসার নিকষ গাঢ় অন্ধকার? সত্যি কি সে মার্ডার করবার মতো চরম অন্যায় করেছিল, নাকি কোনো চক্রান্তের জালে আচ্ছন্ন হয়ে তার ভাগ্যে নেমে এসেছিল এমনই গাঢ় অন্ধকার? চলুন এত সব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে যাই নাটকের মূল পর্বে। আজ থেকে কয়েক বছর আগের ঘটনায়, আজ থেকে কয়েক বছর আগে। আমি বলছি দিদি ভাই, এমন মাস্টারি মোটেই ভালো নয়। এতে আবার ভালো মন্দ কি আছে নীলুদা? উত্তম আমাদের কলেজের ফার্স্ট বয়। কি বয় বললে? ফার্স্ট বয় মানে গুড বয়। কেন কেন গুড় বয় কেন? এত ভালো ভালো জিনিস থাকছে, ছি 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 ছি, কি কথা বলে যাচ্ছে গুড় বয়। উফ, গুড নয় নীলুদা, গুড নয়, গুড। ও, তা মাস্টার মশাই বলছে খুব ভালো। ভালো মানে খুবই ভালো, কলেজের সব ছেলের চাইতে ভালো। তাই বুঝি রোজ তোমাকে পড়াতে আসে? পরীক্ষা শেষ হয়ে গেলে আর আসবে না? সে নয় হলো, কিন্তু সারা রাত্র এখানে থাকে কেন? ইয়ে মানে ভোরেও পড়ায় যে। জানো নীলুদা, ও ভোরের পড়া না খুব মনে থাকে। কিন্তু কোয়ার্টা বাড়ি নেই এ সময় একটা যুবক ছেলে এসে একটা যুবক মেয়ের পাশে যদি রাত কাটায়, না 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 দিদি ভাই, ব্যাপারটা আমাকে মোটেই ভালো লাগছে না। ব্যাপারটা কর্তাকে জানিয়ে রাখা ভালো, পরে কিছু হয়ে গেলে আমাকে দুষতে পারে। না নীলুদা না, বাপির কানে তুমি এসব কথা তুলো না। দেখো বাপি হয়তো অন্যরকম ভাববে। না 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 না, আমি বলে দেবো যে দিদিবার পরীক্ষা সময়ের মাস্টার কলেজে সব ছেলের চেয়ে বেশি কুড়বা। দোহাই, বাপিকে তুমি এসব কথা বলো না। দেখো আমি তোমার দুটি পায়ে ধরে। জি 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 জি, করো কি দিদি ভাই, চাকুর মানুষ আমি। তাহলে বলো, আমার কথা তুমি রাখবে? বাপিকে উত্তমের সম্বন্ধে তুমি কিছুই বলবে না? আমার কাছে সব লোক হলে কি হবে দিদি ভাই, আমি সব জানি। জানালার কাছে বসে সারা রাত্র তোমাদের সমস্ত ফাঁসুর প্রচুর কান পেতে শুনি গো। নীলুদা, আর নীলুদার কথা ছেড়ে দাও, বেল পাকলে কাকে। তবে একটা কথা, ওই মাস্টার মশাই সঙ্গে রাত্রিতে যেসব কথা হয় না, সেগুলো ফিস ফিস করে না বলে একটু জোর গলায় বলো, নীলুদা, আমি যেন জানালার কাছে বসে সব শুনতে পাই। নীলুদা। বুঝেছি, বলবে না, এই তো বেশ। ব্যাপারটা তাহলে কর্তার কানে। না 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 না, বেশ নীলুদা, ঠিক আছে। আমরা দুজনে খুব জোরে জোরে কথা বলবো, তাহলে হবে তো? খুব হবে, খুব হবে, খুব হবে। সত্যি কথা বলতে কি দিদি ভাই, মানে অনেকদিন তোমার দিদি বা শ্রীমুখ দর্শন করিনি তো, তাই তোমাদের রসালাপ শুনতে ভারী মজা লাগে। তুমি এখন যাও তো নীলুদা, 6টা বাজতে চললো, এক্ষুনি সে আবার এসে পড়বে। আরে যাচ্ছি যাচ্ছি, তবে খুব সাবধান দিদি ভাই। বলি ওই সাঁতার দিতে গিয়ে যেন ডুব দিয়ে বসো না। বলি ডুবেছো কি মরেছো, কথাটা মনে থাকে যেন। ডুব দিতে কি আর বাকি আছে নীলুদা? অনেক আগেই ডুব
মরেছি। ওরে নীল যমুনায় নাইতে গিয়ে, নীল যমুনায় নাইতে গিয়ে প্রেম যমুনায় নেমেছি, ডুবে মরেছি আমি, ডুবে মরেছি। নীল যমুনায় নাইতে গিয়ে, নীল যমুনায় নাইতে গিয়ে প্রেম যমুনায় নেমেছি, ডুবে মরেছি আমি, ডুবে মরেছি আমি, ডুবে মরেছি। নেশার লাঠি ঝিম ধরেছে, চোখের তারায় রং লেগেছে, আমার কোনো দুঃখ নেই, নেই কোন ভাবনা, এমনি করে দিন যদি যায় যাক না। ও নেশার লাঠি ঝিম ধরেছে। উত্তম, এসে পড়েছি ডার্লিং, একেবারে যথা সময় এসে পড়েছি। কিন্তু কিন্তু তোমার একই অবস্থা, কি অবস্থা? তোমার পা টলছে কেন? তোমার কথা জড়িয়ে যাচ্ছে কেন? আর বলো না ডার্লিং, একশালা 420 বন্ধুর পাল্লায় পড়ে সামথিং ড্রিঙ্ক, মানে আমি একটু মদ খেয়ে ফেলেছি। উত্তম, স্লিপ মি ডার্লিং, মাইরি বলছি আমি স্বেচ্ছায় খাইনি, ওই শালা জোর করে আমার গলায় ঢক 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 করে ঢেলে দিয়ে। ওফ ভগবান, কি দেখছি আমি, কি শুনছি আমি। রাগ করো না ডার্লিং, রাগ করো না, আর কখনো খাবো না, এই আমি তোমার গাছ। খবরদার, খবরদার তুমি আমাকে ছবে না। ছি 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 ছি, এত নীচ এত হীন, সে কথা তুমি আমাকে আগে বলনি কেন? পারো। তাহলে তোমার কাছে আত্মসমর্পণ করে আমি নিজেকে কলুষিত করতাম না। পারুল, আমি তোমাকে ফুলের মতো পবিত্র বলে জানতাম, আর পবিত্র? আমি ভাবতাম মনটা তোমার গঙ্গা জলে ধোয়া, কিন্তু আজ আমাকে হুকুম দাও, ঠেঙ্গে আমি বাচ্চার রক্ষে করো নীলুদা, রক্ষে করো। তোমার এই ডান্ডার একটা ঘায়ে আমার আত্মা একেবারে ঠান্ডা হয়ে যায়। চুপড়ে শালা মদখোর, বদমাইশি করবে জায়গা পাও। যুবতী মেয়ে মানুষের কাছে মাস্টারি ফলাতেছো, আর তোমার মাথাটা আমি চিচিং ফাঁক করে দেবো। দোহাই নীলুদা, কথা শোনো, মা কালীর দিব্যি মদ আমি খাই। আউনি আরে না, এপ্রিল ভুল, বুঝতে পেরেছো? মানে আজ 1 এপ্রিল, মানুষকে ঠকাবার জন্য। তাই আমি তোমার দিদিভাইকে ঠকাবার জন্য একটু মাতালের অ্যাক্টিং করছিলাম। বটে মুখ মুখ দেখবে? তা দেখো। দেখো, হা করো হা। ও হা হা। তা মাস্টার মশাই, আজ যেন কি ফুল বললে? এপ্রিল ফুল, এপ্রিল ফুল। চাপ বাবা, গোলাপ, গাঁদা, পলাশ, হেনা, কত কি ফুলের নাম শুনেছি, কিন্তু আবার বিদঘুটে ফুলের নাম তো বাপের জন্ম শুনিনি। ও তুমি বুঝবে না নীলুদা, ওটা হচ্ছে ইংরেজি কথা। আর বোঝাতে হবে না দিদিবা, আর বোঝাতে হবে না, আমি সব বুঝে বুঝে বুঝে। কিন্তু কি ফুল যেন বললে? আরে বাবা, এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল। এপ্রিল ফুল। হুম, শেষ পর্যন্ত মনেই থাকবে না, তাতে সোজাসুজি ধরে নি ইংরেজি ফুল। কি মজা, কি মজা, কি মজা! আজ ইংরেজি ফুল, ইংরেজি ফুল, ইংরেজি ফুল। উফ, সত্যি সত্যি তুমি যে ভয় আমাকে ধরিয়ে দিয়েছিলে। যাকে এসব কথা ছেড়ে এবার আসল কথা শোনো। আসল কথা? হ্যাঁ, বাবা আমাকে ফোনে জানিয়েছে কালই পরীক্ষা শেষ হয়ে গেলে তার কাছে যেতে হবে। কেন? না মানে বিয়ে হবে। বিয়ে? বলো কি, এই বয়সে তোমার বাবা আবার বিয়ে করবে? আরে না না না, বাবার নয়, বাবার নয়। তাহলে? বিয়ে হবে, বিয়ে হবে আমার। তোমার? হ্যাঁ, বাবা ভালো একটা বর জোগাড় করেছে, দিন দিনের পরে নাকি ভালো একটা লগ্ন আছে, তাই বাবা আমাকে কালই ডায়মন্ড হারবার চলে যেতে বলেছে। তুমি কি যাবে? না গিয়ে উপায় নেই উত্তম, পারুল, বাবার আদেশ, বাবার পছন্দ করা বরকে আমাকে যে বিয়ে করতেই হবে। পারুল, আমার আশা, আমার আশা তুমি ছেড়ে দাও উত্তম, বাবির অবাধ্য হতে আমি কিছুতেই পারবো না। কথাটা তোমার আগে জানানো উচিত ছিল। আজ শুনে আমি কৃতার্থ হলাম। বিশ্বাসঘাত। হ্যাঁ, ভাবছি, আর সেই সঙ্গে ভাবছি
কার এপ্রিল ফুল ফার্স্ট হলো, তোমার নাকি আমার? দুষ্টু কোথাকার, এইভাবে মানুষকে ঠকাতে আছে? আমার তো হৃৎপিণ্ড একেবারে বাস্ট হয়ে যাওয়ার তোমার উপক্রম। তাই নাকি? এসে গেছে এসে গেছে এসে গেছে? কি আবার কোয়ারটা? হ্যাঁ তোমাদেরও হয়ে গেল, আর আমার ভিডিও চামড়া ওই কোয়ারটার জুতো। সর্বনাশ! ও নীলুদা, এই সুযোগে আমি তাহলে আস্তে আস্তে কেটে পড়ি কেমন? কোথায় কেটে পড়বে বাছা ধান? কোয়ারটা এই পথ ধরেই করে আসছে, ধরা পড়ে যাবে। এই সর্বনাশ! তাহলে উপায়? তাহলে উপায়? উপায় উপায় উপায়, হ্যাঁ উপায় একটা আছে। আরে আছে তা চট করে বলো না। কি উপায়? তোমার কর্তা এসে বললে তো মহা অনর্থ বেঁধে যাবে। আচ্ছা ইয়া কাজ করো তো মাস্টার বসে, কি? মানে তুমি এখানটায় উপরে বসো, আর আমি এই গামছা দিয়ে তোমায় ঢাকা দিই। দিদি ভাই তোমার উপর বসে মন দিয়ে বই পড়ে যায়। তারপর আর কি, কটা দরজার কাছে এলে আমি বলে দেব যে দিদি ভাই চৌকির উপর বসে পরীক্ষার পড়া পড়ছে। হু ক্যান রান একটি রেল গাড়ি, ইয়ে ম্যান একটি ছাড় ফুকা। সাবাস 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 নীলুদা, তোমার বুদ্ধির তারিফ না। কি হলো? কিন্তু নীলুদা, শেষ পর্যন্ত একটা মেয়ে ছেলে আমার পিঠের উপর বসে। কোয়ারটা জুতো তোমার পিঠেই বসবে। ওরে বাবা, জুতো? না না, তার চেয়ে মেয়ে ছেলে পিঠে নিয়ে চৌকি সেজে থাকা ঢের সম্মানে। আমি রেডি নীলুদা, আমি ready। চটপট মাস্টার মশাইয়ের উপর বসে মন দিয়ে বই পড়ে যাও। পাটা এসব বলে বলে লজ্জা করলে বসো না। এই মানে উত্তম, তুমি যেন কিছু মনে করো না। দেখো আমি কিন্তু বাধ্য হয়ে আরে তুই তোর বাধ্য করা নিকুচি করেছে। দারুণ দারুণ দারুণ। কি হলো নীলুদা, তুমি হাসছো যে? ইঞ্জিরি ফুল। তুমি মাতালের ভান করে আমাকে ইঞ্জিরি ফুল দেখিয়েছিলে মাস্টার মশাই। আমিও দিদি ভাইকে তোমার উপর বসিয়ে বুঝিয়ে দিয়ে গেলুম যে মুখ্য চাকর হলেও ইঞ্জিরি ফুল ফোটাতে আমিও জানি। চলি মাস্টার মশাই। এই যে দেখলে তো নীলুদা তোমাকে কেমন বুদ্ধু বানিয়ে দিয়ে চলে গেল। হ্যাঁ দেখলাম, আর সেই সঙ্গে সঙ্গে ভাবি বইয়ের ওজনটাও ভালো মতো বুঝে নিল। ধ্যাৎ, তুমি না একটা ভারী অসভ্য। আগে তো হালকা অসভ্য ছিলাম প্রিয়ে, তোমাকে ভালোবেসে হয়ে গেছি ভারী অসভ্য। তাই বুঝি? মনে রবে নীরবে তুমি চিরদিনে, এই কথা তোমায় দিলাম, এই কথা তোমায় দিলাম। মনে রবে নীরবে তুমি চিরদিন, এই কথা তোমায় দিলাম, এই কথা তোমায় দিলাম। ও নিষেধের বাঁধনে কারো কোনো শাসনে ভালোবাসা যায় না বেঁধে রাখা জীবনে। নিষেধের
দুজনে শুধু গুঞ্জনে সব ভুলে ভেসে যায় প্রেমেরই উজানে। তাই তো কাছে তাই তো কাছে পেলাম ও, 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 ও। কাছে আসলে আরো ভালোবাসলে কোনো বাধা বাধা নয় হাতে হাতে রাখলে। ও তুমি কাছে আসলে আরো ভালোবাসলে কোনো বাধা বাধা নয় হাতে হাতে রাখলে। কাজলে কাজলে স্বপ্ন সাজালে তোমারই খুশির সাথে আমাকে ভাসালে। তাই তো তোমারই হলাম তাই তো তোমারই হলাম। ও, 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 মনে রবে রবে তুমি চিরদিনে এই কথা তোমায় দিলাম। এই কথা তোমায় দিলাম। ফেল ফেল আর ফেল, চন্দন কুমারের বলাতে বছরের পর বছর ফেল। শালা এটা কোনো করছে রয়েছে, সব কটা প্রশ্নই আনছি। ঠিক আছে, আমিও পরীক্ষার কথা হিন্দি সিনেমার গান নিয়ে এসেছি। সারছে বো ধীরে ধীরে পাগল হুয়ার মে ধীরে ধীরে তেরি চুনরিয়া দিল মে গই। শালা প্রশ্ন দেখে দে আমার মাথায় হাত পড়েছে, উত্তর থেকে পরীক্ষা করে চোখ কপালে উঠবে। কপাল কপাল ভালো চন্দন দা, কপাল ভালো, নইলে কেমন সোজা কোশ্চেন হয়। এই দাঁড়াও কি বললে? কোশ্চেন সোজা হয়েছে? হ্যাঁ, কোশ্চেন সোজা, উত্তমের দাগানোর সবকটা প্রশ্নই একেবারে হুবহু মিলে গেছে। আরে পড়বে পড়বে, না পড়ে যাবে কোথায়? উত্তম মাস্টারের কাছে যখন পরীক্ষার পড়া পড়েছো, কোশ্চেন অ্যান্সার সব উত্তম হতে পারে। তাই বুঝি? শিগগির মাস্টার মশাইকে প্রণাম করো, পায়ের ধুলো নাও, আশীর্বাদ করে দেবো, রেজাল্ট অতি উত্তম হয়ে যাবে। কি হলো, নাও পায়ের ধুলো। বয়েই গেছে তোমার পায়ের ধুলো নিতে। নেবে না? না। তার মানে গুরু নিন্দে? হ্যাঁ। সন্তবে দিনু তোরে মহারসে অভিশাপ আজি, যে হাতে নিলি না তুই মাস্টারের পদধূলি শিরে, সে হাত ধরিয়া তোরে কেহ কভু তুলিবে না ঘরে। হায় হায় হায়, এ কি করিলেন মাস্টার মশাই? অভিশাপে আই বুড়ি করিয়া রাখিলেন এই জগৎ মাঝারে। নহে ইহা ভালো, এই আমি বসিলাম তব পদমূলে। করিলাম সাষ্টাঙ্গে প্রণাম, লইলাম পদধূলি শিরে, দয়া করে অভিশাপ লহ ফিরায়ে। তথাস্তু। এই তোদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তোরা পরীক্ষা খুব ভালো দিয়েছিস। কেন রে শালা, তুই পরীক্ষা ভালো দিস নি? আরে কি করে দেবো রে, সারা বছর তো সিনেমা থিয়েটার নাটক এগুলো থেকে কাটিয়ে দিয়ে বেড়েছি, এই লেখাপড়াটা করলেও হবে। আচ্ছা, আরে ফাঁকিবাজ ছেলেই তো বই দেখে নকল করে অথবা অপরের খাতা দেখে টুকে লেখে, তা তুমিও তো চেষ্টা করলে। পারতাম, কিন্তু ওভাবে পাশ করা প্রবৃত্তি আমার যে হয়নি। তাই নাকি? হ্যাঁ তাই। আমি বরং পরীক্ষার খাতায় বছরের পর বছর হিন্দি সিনেমার গান লিখে যাবো, তো চুরি করে পাশ করতে আমি চাই না রে। চন্দন দা, এভাবে পাশ করে করে আজ আমরা গড়ে তুলেছি লক্ষ লক্ষ বেকার। নইলে প্রাণপথ পরিশ্রম করা ছেলেরা আজ আমাদের ভিড়ে হারিয়ে যেত না। তারা চাকরি পেত, মর্যাদা পেত বাঁচার সম্ভাবনা। বেকারত্বর বোঝা মাথায় নিয়ে বছরের পর বছর তাদের এমনি ভাবে চোখের জলে বুক ভাসাতে হতো না। চন্দন দা,
মা সরস্বতীর কাছে প্রার্থনা করো বোন, আমি যেন বছরের পর বছর এই ফেলের গ্রুপে পড়ে থাকতে পারি। তোর গ্রাজুয়েট হ্যাঁ নেশায় চুরি করার প্রবৃত্তি আমার জন্য কোনোদিন না হয়, কোনোদিন না হয়। বাবা, দেখলে তো তোমার ধর্মের দাদাটি কমান্ড রুমে দাঁড়িয়ে কেমন লেকচার দিয়ে গেল। ছাত্র হিসেবে অপদার্থ হলেও দাদা হিসেবে ওর মধ্যে কোনো খুঁত নেই। আমাকে নিজের বোনের মতো ভালোবাসে, কোনোদিনও বুঝতে দেয় না যে ও আমার পাতানো দাদা। হ্যাঁ, তা অবশ্য ঠিক। চন্দন তোমার সহোদর দাদার চাইতে কোনো অংশে কম নয়। কিরে চন্দন, এই তো গেলি, আবার এমনি হন্তদন্ত ছুটে এলি তোর কেন? বাড়ি থেকে চিঠি এসেছে কয়েকদিন আগে, তোর বাবা নাকি। বাবা? কি হলো, থামলি কেন? বল না, আমার বাবার কি হয়েছে? তোর বাবা কি রে চন্দন, বল না, আমার বাবার কি হয়েছে? তোর বাবা মারা গেছে। এই নে চিঠি। হ্যাঁ, কল্যাণী ও উত্তম, গত বুধবার সন্ধ্যায় বাবা মারা গেছে। পাছে তোর পরীক্ষার ক্ষতি হয়, তাই খবরটা তোকে দিইনি। আজ তোর পরীক্ষার শেষ দিন, ওপাড়ার রমেশ মামাকে দিয়ে চিঠি পাঠালাম। আজই তার সঙ্গে তুই বাড়ি চলে আসিস। এতে তোর দাদা। তাহলে তো আর দেরি করা চলে না রে চন্দন। হ্যাঁ ভাই, 5:30টার ট্রেন আমাকে ধরতেই হবে। আচ্ছা চন্দন, বাড়ি থেকে যে লোকটা আমাকে নিতে এসেছে সে কোথায় রে? অফিস রুমে তোর জন্য অপেক্ষা করছে রে। আসি তবে ভাই, আবার ফিরে এলে দেখা হবে। আচ্ছা আয় ভাই। আসি পারুল। যত শীঘ্রই সম্ভব তুমি ফিরে এসো। একটু দেরি হবে, তাই বলে যেন মন খারাপ করো না, কেমন? আসি। হঠাৎ উত্তম যে এমন একটা আঘাত পাবে আমি ভাবতেই পারিনি। উত্তমের কথা ছেড়ে এবার তুমি তোমার নিজের কথা ভাবো দাদা। নিজের কথা? হ্যাঁ, তোমাকে বড় হতে হবে দাদা। তোমার মধ্যে লুকিয়ে আছে এক বিরাট প্রতিভা, যা তুমি লোফার বন্ধুদের সঙ্গে মিলেমিশে তুমি নষ্ট করে ফেলছো। পারুল! সিনেমা থিয়েটারের নেশা ছেড়ে তোমাকে লেখাপড়ায় মন দিতে হবে দাদা। আমি জানি চেষ্টা করলে তুমি একটা মানুষের মতো মানুষ হতে পারবে। ইচ্ছে করে সে চেষ্টা আমি করিনি রে পারুল। আমার বাড়ির পরিবেশ আমার মনকে বিষিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে আমার মানুষ হওয়ার স্বপ্ন। চন্দনদা, সত্যি কথা বলতে কি, আমার বাবা দুটো বিয়ে ছাড়াও রক্ষিত আছে 3 থেকে 4টি। তাছাড়া প্রতিদিন কত আউন্স মাল যে আমার বাবার পেটে পড়ে তার কোনো ঠিকই নেই। পাড়া প্রতিবেশীরা সবাই আমাদেরকে ঘৃণা ধিক্কার দেয়। তবু তুমি যখন বলছো, আজ থেকে আমি ভালো হওয়ার চেষ্টা করবো পারুল। তাহলেই আমি বুঝবো সত্যি তুমি আমাকে বোনের মতো ভালোবাসো। দিদি ভাই, যা বাবা, এখানেও জোড়া। আমি যেখানেতে যাই দুনায়নে হেরি, যুগল মোর খানি। রাধা প্রেমে কানু, কানু প্রেমে রাধা, রাধা প্রেমে কানু, কানু প্রেমে রাধা, সদাই যে পাগলি। আহ, চুপ করো নীলুদা, এটা কলেজ, তোমার গানের আড্ডা নয়। আরে যাও যাও যাও, কলেজের নারী নক্ষত্র সব আমার নখদর্প। সে যুগে ছিল যমুনার ঘাট, আজ এ যুগে হয়েছে কলেজের মাঠ। সেকালে রাধা
কেষ্ট দর্শন করতে যেত কলসি নিয়ে কাকে, আর একালে রাধা আসে বই চেপে বুকে। নীলুদা, কেউ শুনতে পেলে কি হবে বলো তো? বলি কে কি করবে, আমার কে কি করবে? আমি তোমাদের বাড়ি চাকর, নীলকণ্ঠ কলেজের পেয়াচ্ছা প্রিন্সিপাল, কে নাচেন আমাকে, কে নাচে? মাস্টার মশাই, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? আমি এসে পড়ে রসভঙ্গ হলো বুঝি? আমায় বলছো? তো 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 হ্যাঁ দিদি ভাই, এ তো সেই মাস্টার নয়। হ্যাঁ ও দিদি ভাই, সেই মাস্টারকে ছেড়ে আবার এই মাস্টারে পাল্লায় পড়েছো না? নীলুদা, আরে জি 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 জি, 10টা পুকুরে ডুব দেওয়া আমি একদম ভালো মনে করি না। কেমন বংশের মেয়ে তুমি? নীলুদা, নীলুদা, আমি পারুলের ধর্ম দাদা। ধর্ম দাদা? হ্যাঁ ধর্ম দাদা, দিন যদি আসে আমি প্রমাণ করে দেব, একই মায়ের পেটে না জন্মালেও, একই রক্ত দেহে না থাকলেও এই পাতানো দাদা সহদর দাদার থেকে কোনো অংশে কম নয়। নাম? চন্দন। চন্দন? আশীর্বাদ করো নীলুদা, আমি যেন চন্দনের মতো পবিত্র হয়ে থাকতে পারি। চন্দন বাবু, আমি যেন ঘৃণার পাত্র না হই নীলুদা। বাবার আমি চোখের বালি, দেবতা আমাকে সহ্য করতে পারে না, পাড়া প্রতিবেশীরা সবাই আমাকে ঘৃণার ফুৎকার দেয়, তবু তোমরা যেন আমাকে কাটা ভেবে দূরে সরিয়ে দিও না নীলুদা। তোমাদের হৃদয় ফুলদানিতে এই শুকিয়ে যাওয়া কালো হয়ে যাওয়া গোলাপটিকে এতটুকু ঠাই দিও নীলুদা, এতটুকু ঠাই দিও। তা নীলুদা, হ্যাঁ? তুমি হঠাৎ করে এখানে কেন? আরে হঠাৎ নয়, কর্তার গুতো খেয়ে আসতে বাধ্য হয়েছে। কি বাপি এসে গেছে? এই এসে আমার উপর তম্বি, শিগগির মামুনিকে দেখে নিয়ে আই নিলু, আর 2 হপ্তাহ তাকে দেখিনি। উফ, তাই এতক্ষণ তুমি কেন বলনি? সেই কখন আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। এসো শিগগির এসো। দেখো দেখি কাণ্ড, যত দোষ নন্দ ঘোষ। না, শেষ পর্যন্ত এরা বাপে ঝিয়ে আমাকে পাগল করেই ছাড়বে। পাগল, তুমি আর অমত করো না ভাই, অমত করো না। বাবা মৃত্যুর সময় বলে গেছেন সনাতন বাবুর মেয়েকেই তুমি বিয়ে করো, আশীর্বাদীও তিনি সেরে গেছেন, তার অন্তিম আদেশ তুমি অমান্য করো না। বৌদি, আর কিন্তু কেন ভাই, বাবার নির্ধারিত লগ্নে তোমাকে বিয়ে করতেই হবে, নইলে তার আত্মার যে শান্তি হবে না। আমি নিরুপায় বৌদি। পাগল, আমি বারবার বলছি, পারুলকে আমি পাকা কথা দিয়ে এসেছি। পারুলকে তোমার ভুলতে হবে ভাই। না বৌদি না, তার হয় না, হতে পারে না। দীর্ঘ 3টে বছর আমি তার সঙ্গে ভালোবাসার খেলা খেলেছি, এখন তাকে ভুলে অন্য কারো গলায় মালা দেওয়া আমার পক্ষে যে সম্ভব নয় বৌদি, কিছুতেই সম্ভব নয়। পারুলকে তুমি ভুলে যাও পাগল, কলকাতার মেয়ে পাড়া গায়ে এসে নিজেকে কখনোই সে মানিয়ে নিতে পারবে না। কিন্তু এখনো কিন্তু? বেশ, তোর যা ইচ্ছে তুই তাই কর, বড় হয়েছিস, সব কিছু বুঝতে শিখেছিস, আজ আর আমি কে? দাদা, তখন তুই নাবালক ছিলি, তখন এই দাদার কথাই চলতো, এখন সাবালক হয়েছিস, আমার পালাও ফুরিয়ে গেছে। চুপ করো দাদা, তুমি চুপ করো। জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের উত্তম তোমাদের কাছে নাবালক হয়ে থাকতে চায় দাদা। সত্যি ঠাকুরপো, আমরা স্বপ্নেও কখনো ভাবিনি যে তুমি আমাদের অবাধ্য হবে। বৌদি, এতদিন যে দাদা বৌদির কথা না মতো তুমি চলতে, যে দাদা বৌদির কথা তুমি বেদ বাক্যের মতো মেনে চলতে, সেই দাদা বৌদির আদেশ মাথায় নিয়ে আমি কথা দিচ্ছি, ওই পারুলের আশা ত্যাগ করে বাবার প্রতিশ্রুতি অনুযায়ী সেই মেয়েটিকেই আমি বিয়ে করব। যাও দাদা, যাও বৌদি, তমাল বাবুকে বলে এসো যে ওই 22-এর লগ্নই পাকা রইল। এই মালিনী চকের সেন বংশের ছেলেরা কথা দিয়ে কথার খেলাপ করবে না। আমি জানতাম বড় বউ, আমি জানতাম পূর্বের সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু উত্তম কোনদিন আমাদের কথার অবাধ্য হবে না। দাদা, আরে কার ভাই দেখতে হবে তো, আমার ভাই। ওগো ওকে ওকে যে আমি আমার নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসি বড় বউ, আমার নিজের প্রাণের চেয়ে আমি যে ওকেই বেশি ভালোবাসি। আমি জানি দাদা, আমি জানি
তুমি আমাকে কতখানি ভালোবাসো। অন্য 10 জনের দাদার সঙ্গে আমার দাদার আকাশ পাতাল ব্যবধান। আর তোমার এই বৌদি বুঝি একদম তোমাকে ভালোবাসে না। তুমি তো গর্বে না ধরে আমার মা হয়েছে বৌদি। পাগল বৌদি, মাকে কেড়ে নিয়ে যাবেন বলেই বোধহয় ভগবান তোমাকে আমার বৌদি করে সংসারে পাঠিয়েছে। পাগল, তুমি না থাকলে মা হারানোর জ্বালা আমি কোথায় গিয়ে জুড়তাম বলতে পারো? আমি কোথায় গিয়ে জুড়তাম? এতদিন তো আমি জুড়িয়েছি, এবার আসছে আমার ছোট বোন। তোমার পাগলামির সব দাওয়াই আমি তাকে বলে দেবো। বৌদি, লজ্জা পেলে বুঝি? হয় ভাই হয়, প্রজাপতি ওড়বার সময় হলে সব শ্রীমানেরই এমন একটু আধটু লজ্জা হয়। সবাই হাসছে, কিন্তু আমি কেন হাসতে পাচ্ছি না? খুশিতে আমার মন কেন নেচে উঠছে না? কি যেন একটা অজানা আতঙ্কে আমার সারাটা দেহ কাঁপছে। আমার চোখের পাতা দুটো জলে ভরে আসছে। আমার এই অন্তরের অন্তঃস্থল থেকে কে যেন হাহাকার করে গাইছে, পাখি রে ওরে কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা। ও পাখি রে কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা। ঝড়ে ডাল ভাঙিল বাসাও গেল, সব হলো দুরাশা। কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা। ও পাখি রে আগে বুঝলি না পাগল ঝরা সাক্ষী জল। তোর কপাল মন্দ হলি অন্ধ, হারালি সকল। আগে বুঝলি না পাগল ঝরা সাক্ষী জল। ও তোর কপাল মন্দ হলি অন্ধ, হারালি সকল। ওরে পড়লো যে সে ভাঙলো যে সে ভাঙা গড়ার খেলা। কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা। ও পাখি রে কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা। ও পাখি রে পাখি রে
বন্ধ করো, আমি বুঝি পাগল হয়ে যাব গোপীদা। তুমি কাঁদছো ছোট বাবু? হ্যাঁ কাঁদছি। কই না তো গোপীদা, আমার বিয়ে হবে, সানাই বাজবে, নহবত বাজবে, ঘর আলো করে আমার নতুন বউ আসবে। এর চেয়ে আনন্দ একটা মানুষের জীবনে আর কি হতে পারে গোপীদা? এই তো আমি হাসছি গোপীদা, আমি মনের আনন্দে হাসছি। মনের আনন্দে। ব্যাপারটা হলো কি, ছোটবাবু কাছে বৌদিমণিরও কোনো সারা শব্দ পাচ্ছি না। কি যেতে বাবু, আমি ভিক্ষুক, আদার ব্যাপারী হয়ে কাজের খবর রাখার আমার কোনো দরকার নেই। দরকার নেই, আর আমার পাত্রীর দরকার নেই। আজই আমার টাকা ফেরত চাই। দাদু, ও দূর মশাই দাদু, বাড়িতে আছো না মরেছো? কে বাছা তুমি উঠোনে দাঁড়িয়ে পাঠার মতো চিৎকার করে মরছ? আগে আমি শ্রীমান ফটিক চাঁদ, ওই যুধিষ্ঠির বাবুকে আমি দাদু বলেই ডাকি। তা দাদুর বাড়িতে হঠাৎ কি মনে করে বেচা ধন? আর বলবেন না মাসি, ওই সারা বুড়ো আমাকে লাল টুকটুকে কোণে জুটিয়ে দেবে বলে 6 মাস ধরে ঘোরাচ্ছে। আর টাকা যা নিয়েছে হিসেব করলে একটা অঙ্কের বই হয়ে যেত। অথচ পাত্রীর বেলায় কিন্তু কাজ কলা। আপনাকে যে কি বলবো মাসি। এই মাসি মাসি করছো কাকে? কে তোমার মাসি? আগে আপনি, আমি দেখেই বুঝতে পেরেছি আপনি যুধিষ্ঠির বাবুর মেয়ে। ওই যুধিষ্ঠির বাবুকে আমি দাদু বলেই ডাকি। অতএব সেই সূত্রেই তবে রে হতচ্ছাড়া, এই বটি দিয়ে তোমার নাতে গিরে আমি ঘুষিয়ে দেবো। কেন মাসি, আমার অপরাধ? এই আবার মাসি বলি, কোন জঙ্গলে বাস করো যে দাদুর বউকে তোমার মাসি বলে মনে হচ্ছে? দাদু বউ? ওই শালা বুড়ো যুধিষ্ঠির বাবুর কপালে এমন সুন্দরী বউ জুটলো, অথচ আমার লটারিতে, আমার লটারিতে একটা খেদি পেঁচি লক্ষ্মীটা, এমন কি ছাই কালারের একটা ছোটখাটো হাতির মতো মেয়েও উঠলো। হায় 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 রে। তা একটা কথা বলবো মাসি? আবার মাসি? দিদি তুমি আমার দিদি। তা দিদি, শাখা সিঁদুর তোমার দেখছি না কেন? শাখা সিঁদুর পড়লে হ্যাঁ। মুখ পোড়ার বংশের বউয়ের নাকি বিধবা হয়, তাই পড়তে দেয় না। কিন্তু ওই বাহাত্তরের বুড়োর সঙ্গে ঘর করতে তোমার কষ্ট হয় না? হয় না বা 100 বার হয়, 1000 বার হয়। ভালো বর জুটিয়ে দেওয়ার কথা বলে দাদার কাছ থেকে ভুলিয়ে ভালিয়ে আমার বাড়িতে এনে রেখেছে। ওমা এখন বলছে আমি নাকি তৃতীয় পক্ষের বউ। বিয়ে থা নেই, শাখা সিঁদুর নেই, এক রাত্রি সহবাস মিছে মুখে ডেকে আমাকে বউ করে নিয়েছে। দিদি, আমি শুই ছাদে আর ওই বুড়ো শুই নিচে, সারা রাত মরা নাক ডেকে ঘুমোয়, আর আমি বিছানায় বালিশ চেপে ধরে সারা রাত ছটফট ছটফট করে মরি। সে যে কি কষ্ট নাতি, তোমাকে আমি তো বলে বোঝাতেই পারবো না। আর বোঝাতে হবে না দিদি, আর বোঝাতে হবে না, আমি সবই বুঝি। ও দিদি, আমিও তোমার মতো একই দুঃখী গো। আমিও সারা রাত বালিশ বুকে চেপে ধরে কাটাই গো। কপাল নাতি, সবই কপাল। দিয়েছিলাম একটা ফুটফুটে বর, আর পেলাম কিনা এই ঘাটের মরা। আমিও তো তোমার মতো একটা লাল টুকটুকে কোণে খুঁজছি, কিন্তু পাচ্ছি কোথায় বলো? বড় দেরি করে এলে নাতি, 2-1 দিন আগেও যদি আসতে। আর বলো না দিদি, আর বলো না। দুঃখে আমার বুকটা ফেটে যাচ্ছে, চোখের জল আর বাধা মানছে না। এমন জিনিস ঘরে ফেলে রেখে ওই শালা বুড়োর কি ফায়দা হবে? হ্যাঁ, কি ফায়দা হবে?
তার চেয়ে যদি আমার গলায় ঝুলিয়ে দিত তাহলে আমি জপমালার মতো গলায় ঝুলিয়ে রাখতাম। একটা কথা বলবো নাতি? একটা কেন? 20, 50, 100, 500 যত খুশি তুমি বলো। দিদি নয় নাতি, দিদি নয়, তুমি আমার নাম ধরেই ডাকো। বলো সূর্যমুখী। বেশ, বলো সূর্যমুখী, তুমি কি বলতে চাও? সুন্দরী সূর্যমুখী, রূপসী সূর্যমুখী, পূর্ণ যৌবন সূর্যমুখী। কি সুন্দর, তুমি আমার নাম ধরে ডাকো। অথচ ডাকা মিনছে সারাদিন শুধু ফুটি ফুটি করে বলে। তাই ও দিদি পুটি পুটি করে দিদি কি হলো? পুটি আরে ছাড়া আরে দূর, এটাকে ছাড়া না দিলে আমার ব্রহ্মরন্ধ্র ধা 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 করে উঠি। ও এই পটি পটি করো না বলে দিচ্ছি। হতে হচ্ছে বটি। এই বটির ঘায়ে তোমার ব্রহ্মরন্ধ্র আমি একেবারে ফোঁটা করে দেবো। যখন একা থাকি তখন বটি ঘটি বাটি চটি যা খুশি তাই বলো। তাই বলে বাড়িতে একজন ভদ্রলোক এসেছে আর সামনে তুমি আমার পটি পটি করে মারছো। আগে আমি আপনার নাতি শ্রীমান ফটিক চা। না এসে উপায় কি বলুন? টাকা দিতে দিতে হাতের তালুতে করে ক্ষয় হয়ে গেছে, অথচ পাত্রীর বেলায় তো আরে দূর মশাই, তোমাকে বলছি নাকি? বলছি আমার ফুটিকে। কি বলছো গো? কি বলছো? লেখা জানো নাকি কিছু? আরে যে নাকে বাড়িতে এসে হাজির হয়েছে তার সঙ্গে তুমি রসগোল্লা শুরু করে দিয়েছো। ও বলি নজরে থাকলে রক্ষে থাকবে। ও বুড়ি চুরি হলে একটা কথা ছিল, দস্তুর মতো তুমি আমার যুবতী বলি যুবতী বউকে বাস করার মুরাদ আছে তোমার? পুটি। এই পুটি পুটি করো না বলে দিচ্ছি। হাতে আছে বাটি। আমার হাতেও আছে কিন্তু লাঠি। হাতে আছে লাঠি। তোমার ওই লাঠি চালাবার আগে এই বটি দিয়ে তোমায় আমি 14 ভুবন পার করে দেবো, বুঝলে? কথাটা মনে থাকে যাও। পুটি, আরে দাও না। আরে দূর দাও দাও। আরে দূর খালি দাও দাও। রস কি বলে হারামজাদি পেশা মুখী। এই দাদু, যদি এই দাদু, এই খেতে না এই দাদু, যাবেন না। আমি ঘটকের ভাগ চাই। আরে দূর, আমার কথা শোনার ধৈর্য এখন নেই। খালি পেশা মুখী। ওর যদি মুখ আছে আমি খেতে না দিয়েছি আমি ঘটকের ভাগ। ও দাদু যাবেন না। আরে আরে দূর, আরে যাবেন না। ও দাদু, আমার পাত্রী দাদু, আমার পাত্রী। শালা দরজাটা বন্ধ করে দিলে। আমি জানি হে ঘটকের পর পাত্রী তুমি জোগাড় করতে পারোনি, তাই বউয়ের সঙ্গে ঝগড়া করে তুমি এখান থেকে মানে মানে কেটে পড়লে। ঠিক আছে ঠিক আছে, আমিও তোমাকে এত সহজে ছাড়ছি না। তুমি যদি 2 দিনের ভিতর পাত্রী জোগাড় করতে না পারো তাহলে তোমার ওই যুবতী বউকে আমি ম্যানেজ করে নেব, নইলে বৃথাই আমার নাম
শ্রীমান ফটিক চা। পালিয়েছে পালিয়েছে দাদা বদন। আরে যেতেই হবে যেতেই হবে। কত টাকা মাথা আমার কাছে হার মারলো। আরে তো হচ্ছে দুগ্ধপুচ্ছ শিশু, এমনিতেই তো দাদু, ও দাদু! আরে চন্দন বাবা দিতে এসো। না, বসতে আমি আসিনি। কাল একবার এসেই আপনাকে না পেয়ে সূর্যমুখীর সাথে 2-4টে কথা বলে চলে গেছি। আমার সঙ্গে কি কোনো জরুরি আলাপ আছে? হ্যাঁ, আছে বলছি। সূর্যমুখীকে কি জন্য আমি আপনার হাতে তুলে দিয়েছিলাম, কি কথা আপনি আমাকে দিয়েছিলেন? তোমার বোন সূর্যমুখীকে সৎ পাত্রে তুলে দেবো বলে। সে কথা কি আপনি রেখেছেন? আরে রাখলাম না কি করে? আমি নিজের তো সৎ পাত্র ছেড়ে তাকে তৃতীয় পক্ষের বউ করে রেখে। খবরদার দাদু! আপনার মতো ঘাটের মরার হাতে তুলে দেব বলেই বেমাতার কবল দৃষ্টি থেকে আমি আমার বোনকে কিন্তু ফিরে আনিনি। আমার বোনকে বিয়ে দিতে না পারেন, আমার হাতে ফিরে দিন, নইলে ওকে আমি এভাবে এমনি ভাবে পুড়িয়ে মারতে দেবো না। পাত্র হিসাবে তুমি আমাকে এত খারাপ বলছো কেন? আরে বউ ছাড়া এই পৃথিবীতে কি নেই বলো আমার? না চুলগুলো পেকেটে তার কথা পড়েছে, তাতেও হয়েছে। আরে জ্যোতিষী আমার হাত দেখে বলেছে 113 বছর 14 মাস পরমায়ু, ততদিন তোমার বোন সূর্যমুখী 35 দিন। এই দাদু, যা বলেছেন বলেছেন, দ্বিতীয়বার এ কথা উচ্চারণ করলেই আমি কিন্তু গুরুজনের সম্মান দিতে ভুলে যাব। আপনাকে আমি আরো 1 মাস সময় দিয়ে যাচ্ছি। এর মধ্যে যদি সূর্যমুখীকে পাত্রস্থ করতে পারেন ভালো, আর যদি না পারেন আমার হাতে ফিরে দেবেন। আর ওর যদি কোনো ক্ষতি হয় তাহলে আপনাকে খুন করে আমি জেলে যাব। বাবার আমি তেজ্য পুত্র, বেমাতা আমাকে সহ্য করতে পারে না। এই পাড়া প্রতিবেশী সবাই আমাকে ঘৃণা থুতরাম দেয়। হ্যাঁ দাদু, তাই খুন খারাপি করে জেলে যেতে আমার হাত কিন্তু এতটুকু কাঁপবে না। কথাটা মনে থাকে যেন। সময় কিন্তু একটা আমি যুধিষ্ঠির ঘটক, চিন্তা করি তার যেখানে ছুট চলে না সেখানে চালাই ফায়ার। আমাকে ভয় দেখানো ওসব ভয় ডর আমার নেই, বুঝলে ছোকরা? ওসব ভয় ডর আমার নেই। আরে তুই একমাত্র পুত্রকে না দেখে থাকা কি সহজ কথা? জয়ন্ত বিলেতে মরতে গেছে, মাঝে মধ্যে আসা কয়েকটা চিঠির উপর নির্ভর করে আমার মনকে সান্ত্বনা দিই। কিন্তু যুধিষ্ঠির ঘটক এখনো আসছে না কেন? 10টার মধ্যে তো তাকে আসার কথা। দিয়েছি, পৃথিবী ফেটে 2 ভাগ হয়ে গেল, এই যুধিষ্ঠির ঘটকের কথা খেলাপ হবে। আরে এসো যুধিষ্ঠির এসো, আমি তোমার কথাই ভাবছিলাম। বসো বসো। আচ্ছা ঠিক আছে বাবু, ঠিক আছে। বলছিলাম যে ছেলেটির ফটো আনার কথা ছিল, এনেছো? আরে তুই আনবো না আবার? আরে ছাদে কি ঘটক নাম কিনেছি, এই দেখেন। বাহ, চমৎকার। আরে যুধিষ্ঠির ঘটকের পাত্র চমৎকার না হয় যাবে কোথায়? পাত্রের লেখাপড়া, বিষয় সম্পত্তি, এমনকি দাবি দেওয়ার কথা আমি তোমার কাছে জিজ্ঞাসা করব না, কারণ এই সমস্ত কথা তুমি আগে থেকেই আমার কাছে বলেছো। আচ্ছা হ্যাঁ, ওই জার্মান হারবারও বলেছি, ক্যালকাটাও বলেছি। আরে এমন ছেলে হাজারে একটা মেলে। আপনার মেয়েটি তো সাক্ষাৎ রাজলক্ষ্মী, একেবারে রাত দুটো হয়ে যাবে। তাহলে বিয়ের দিন স্থিরটা? কার বিয়ের দিন স্থির করছো বাপি? বল দেখি কার? পারে আমি কি করে বলবো? আচ্ছা মা, এই ফটোখানা দেখতো। কি কেমন দেখতে? ভালো। শুধু ভালো কি খুব ভালো? খুব ভালো। খুব ভালোই বটে। তা বাপি, এই রাজকুমারকে কার জন্য জোগাড় করেছো? আমার পারুল মায়ের জন্য। বাপি, আরে তুই দেবতার ফটো তুমি মাটিতে ফেলে দিলে মামনি। কোনো কাণ্ড জ্ঞান নেই তোমার।
বাপি, এই ভদ্রলোক তোর বিয়ের ঘটকালি করতে এসেছে। ওনাকে একটু বাইরে যেতে বলো বাপি। তোমার সঙ্গে আমার কয়েকটা দরকারি কথা আছে। না না, বাইরে কেন? আরে এই নীলু, নীলকণ্ঠ, যাই বাবু। এই ভদ্রলোককে পাশের ঘরে বসে চায়ের ব্যবস্থা করে দে। আচ্ছা দিচ্ছি। আরে দুধ মশাই, ওই চায়ের সঙ্গে জল খাবার না হলে হবে কেন? হবে না। আরে হবে হবে, তুমি পাশের রুমে একটু অপেক্ষা করো, আমি একটু পরেই তোমার সঙ্গে। আচ্ছা, আমি এখন যাচ্ছি। কই নীলকণ্ঠ না হলুদ কণ্ঠ? হ্যাঁ, বলুন। আমার জল খাবার নিয়ে তো আরে দুধ। বল মা, কি বলতে চাস? বাপি, আমার বিয়ের জন্য তোমাকে ভাবতে হবে না বাপি। আমি আমার কলেজের একজন সহপাঠীকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। তাই তাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না বাপি। আমি যে তাকে কথা দিয়েছি। আমি ওই যুধিষ্ঠির ঘটককে কথা দিয়েছি। তোমার কথা তুমি ফিরিয়ে নাও বাপি। বাপি, আমি যে নিরুপায় বাপি। তুই তুই আমার অবাধ্য হবি মা? তুমি আমাকে ক্ষমা করো বাপি। এডুকেটেড ছেলে, রূপ আছে, বিষয় সম্পত্তি যা আছে তা যথেষ্ট। তুমি দেখে নিও বাপি, আমি অসুখী হব না। আমার সামনে দাঁড়িয়ে তুই এই কথাগুলো বলতে পারছিস? কেন পারবো না? তোমার আদর্শ যে আমাকে সত্যকে স্বীকার করতে শিখিয়েছে বাপি। এখনো সময় আছে, কথাটা ভেবে দেখ। আর তা হয় না বাপি। মেয়েরা যে হৃদয় একজনকে উৎসর্গ করে, সেই হৃদয় নিয়ে আর কারোর সঙ্গে দর কষাকষি করতে পারে না বাপি। পারুল, পুজো হয়ে যাওয়া ফুল নৈবেদ্য সাজিয়ে ধর্মের ঘর পাপের অঙ্ককে ভরাতে চেও না বাপি। তাতে ফল শুভ হবে না বাপি, হতে পারে না বাপি, কিছুতেই হতে পারে না। পারুল, 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 কথা শোন, কথা শোন। না! এর চেয়ে মাথায় যদি একটা বাস পড়তো তাহলে বোধহয় আমি এতখানি ব্যথা পেতাম না। মা মোরা আদরের মেয়ে, অফ্রন্ত স্নেহ মমতার প্রতিদান চমৎকার ভাবে দিয়ে গেল, চমৎকার ভাবে দিয়ে গেল। কি উপায় পারুলের সঙ্গে দেখা করি? কারো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। জানালায় উকি দিয়ে দেখলাম ইন্দ্রজিৎবাবু অঘরে দিবানিদ্রা যাচ্ছে। নীলুদয় দিকে আসছে না। কি যে করি, কাকে ডাকি? চোখে জল নেমে এলো উপন্যাসটি পড়তে পড়তে। শেষটা যে এতই মর্মান্তিক। আরে আরে উত্তম জি, তুমি কখন এলে? এই মাত্র। এতদিনে বুঝি প্রেয়সীর কথা মনে পড়লো? ও বাবা, গায়ে আবার পাঞ্জাবি পরে এসেছো দেখছি। বর সেজে এসেছো বুঝি? পারুল, কিন্তু পাত্রমশাই, তোমাকে বিয়ে করবার জন্য পাত্রী তোর হাও পিত্তেশ করে বসে নেই। কি হলো, কথা বলছো না কেন? কি হয়েছে বলো তো? পারুল, ও বাবা, আবার মিষ্টিও এনেছো। বুঝতে পেরেছি, আসতে দেরি হয়েছে বলে তুমি আমাকে ঘুষ দিচ্ছ। না পারুল, মানে এগুলো এগুলো বিয়ের মিষ্টি। কার বিয়ের মিষ্টি? তোমার বাড়ির কারো নাকি আত্মীয় স্বজনের? বলো না কার। কি হয়েছে উত্তম? তুমি এমন করে বোবার মতো আমার দিকে তাকিয়ে আছো কেন? তোমার চোখ দুটো ছলছল করছে কেন? তবে কি? না না, বলো উত্তম, বলো বলো না, এ কার বিয়ের মিষ্টি? আমার পারুল, পারুল, মৃত্যুর আগে আমার বাবা একজনকে কথা দিয়ে গিয়েছিলেন। আমি বাড়ি গিয়ে দেখি আশীর্বাদও শেষ হয়ে গেছে। তাই আমি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে। হায় ভগবান, আমার এ কি সর্বনাশ তুমি করলে ঠাকুর। আমি জানি পারুল, আমি জানি যে আমাকে ভুলতে তোমার কষ্ট হবে। আমার স্মৃতির পাতা থেকে তোমার ছবিও কোনোদিন মুছে যাবে না পারুল। তবু তবু আজ আর কোনো উপায় নেই।
আজ আমি নিরুপায়। এই অসহায় উত্তমকে তুমি ক্ষমা করে দাও পারু। তুমি অন্য কাউকে স্বামিত্বে বরণ করে নিও। আমি আমার চোখের জলে প্রতিনিয়ত ঈশ্বরের কাছে তোমার সুখী জীবন কামনা করব। দুঃখের কুয়াশায় যার জীবন তুমি ঢেকে দিলে, সুখের সূর্য সে আর কোনো দিন দেখতে পাবে না। পারুল। জীবনটা আমার এখানেই শেষ হয়ে গেল। পারুল, আর হয়তো আমার বিয়ে হবে না। বাবার কাছ থেকে হয়তো আমাকে অনেক অনেক দূরে চলে যেতে হবে। দুদিন পরে সবাই আমার দিকে আঙুল তুলে হো 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 করে হেসে বলবে, ওই যায় সেই অবৈধ সন্তানের মা। অবৈধ সন্তানের মা। হ্যাঁ, উত্তম। আজ আমি সন্তান সম্ভব। তোমারই রক্তের অংশীদার হয়ে আবার গর্ভে জন্ম নিয়েছে এক নতুন অতিথি। পারুল, তুমি চুপ করো। আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমার চোখের সামনে পৃথিবীটা ঘুরপাক খাচ্ছে। আমি দিক বিদিক জ্ঞান হারিয়ে ফেলছি। না 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 না, এই মহাপাপের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয়। তাই আমি আত্মহত্যা করে। না গো না, আমার এত বড় সর্বনাশ তুমি করো না উত্তম। পৃথিবীর যে কোনো জায়গায় তুমি জীবিত অবস্থায় বেঁচে থাকো, আমি তোমারই ধ্যানে আমি আমার জীবন কাটিয়ে দেব। আমি যে আজ আমার ভালোবাসার চরম পুরস্কার পেয়েছি, সেই পুরস্কারই হবে আমার নারী জীবনে। তুমি আর এখানে এক মুহূর্ত দেরি করো না উত্তম। বাপি এসে পড়লে বড় অনর্থক হয়ে যাবে। আসতে দাও পারুল, তোমার বাপিকে আসতে দাও। আমাকে আমার পাপের উপযুক্ত শাস্তি নিতে দাও। দেবতার অমর্যাদা কি পূজারিনী সইতে পারে? পারুল, পারে না গো, পারে না। যাও যাও দেবতা, তুমি চলে যাও। আমি শূন্য মন্দিরে বসে আমি সারা জীবন তোমার তপস্যা করব। পারুল, শুধু শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ উত্তম, আমি শেষ হয়ে যাই, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু যাকে তুমি অগ্নি নারায়ণ সাক্ষী করে বিয়ে করেছো, তাকে তুমি সুখী করো। পারুল, তুমি কি? আমি পাশানি গো, আমি পাশানি। তাই তো আজ এত বড় আঘাত বুকে নিয়েও আমি তোমাকে চিরতরে বিদায় দিচ্ছি। বাপি এলে বড় বিপদ হয়ে যাবে। যাও যাও, চলে যাও। দাঁড়াও,
জানি না তোমার সঙ্গে আর আমার দেখা হবে কিনা, তাই যাওয়ার বেলায় এই হতভাগিনীর একটা প্রণাম তুমি নিয়ে যাও। তা থেকে তুমি আমাকে বঞ্চিত করো দাও, আমাকে তুমি বঞ্চিত করো না। একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার কি আমি পেলাম, কি আমি পেলাম একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথে হারিয়ে কি আমি পেলাম, কি আমি কত যে ভেবে চলেছি পথে অজানা সে মনের সাথে, মনের সাথে কত যে ভেবে চলেছি পথে অজানা সে মনের সাথে, মনের সাথে আমি মায়ায় মজা সবই হারা কি আমি পেলাম একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথে হারিয়ে কি আমি
দেবার তো কিছু আর বাকি নেই, গরমিল হয়ে গেল হিসাবে। আমি সেই পথহারা ভাবনা, মনে হয় তারে আমি পাবো না। দেবার তো কিছু আর বাকি নেই, গরমিল হয়ে গেল হিসাবে। আমি সেই পথহারা ভাবনা। কত যে আশা ছিল এই মনে, অজানা সে নীরব প্রাণে, নীরব প্রাণে। কত যে আশা ছিল এই মনে, অজানা সে নীরব প্রাণে, নীরব প্রাণে। আমি মায়ায় মায়া ছবি হারা কি আমি পেলাম, একটি মনের দাম দিতে গিয়ে জীবন চলার পথ হারিয়ে কি আমি পেলাম, কি আমি পেলাম, কি আমি পেলাম। পারু, আমি আজ যে তোমার চরম সর্বনাশ করে গেলাম, তার ক্ষমা নেই পারুল, ক্ষমা থাকতে পারে না। তুমি তুমি আমাকে অভিশাপ দিও পারু, সারা জীবন ধরে এই অসহায় উত্তমকে তুমি অভিশাপ দিও। শেষ, সব শেষ। আর হয়তো তার সঙ্গে কোনোদিন আমার দেখাই হবে না। কার সঙ্গে কথা বলছো দিদি? তোমার তোমার মাস্টার মশাইয়ের সঙ্গে। মাস্টার মশাই এসেছেন? কোথায় তিনি? আমাকে ছেড়ে সে চিরদিনের মতো চলে গেল। জানো জানো নীলুদা, সে আজ বিয়ে করেছে।
ঘরে তার আজ নতুন বউ। দিদি ভাই আর আমার খাঁচা যে শূন্য নীলুদা। দিদি ভাই আমার বাবু শিখে ছুটি আসুন, দিদি ভাই মাথা করে পড়ে গেছে। পড়ে গেছে কই 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 এই যে, এই যে। পারুল মামনি এই যে একেবারে অসার নীলু যা শর্ট করে এক গ্লাস জল আর একটা পাখা নিয়ে আয়, যা। এরকম তো কখনো হয় না, হঠাৎ আজ কোনো অসুখ বিসুখ করেনি তো? পারুল মামনি মামনি পারুল। আচ্ছা নীলু তুই একটা কাজ করতো, তুই শর্ট করে ডাক্তার বসকে একবার ডেকে নিয়ে আয়, যা, দেরি করিস না, যা। পারুল পারুল মামনি। কে? আমি মামনি, আমি তোর বাপি। বাপি, আমার আমার চোখ মুখ ভিজা কেন বাপি? হঠাৎ তুই অমন ভাবে পড়ে গেলি কেন মা? তোর কোনো অসুখ বিসুখ করেছে? ও হ্যাঁ, কিন্তু মামনি আমি তো কিছু বুঝতে পারছি না, হঠাৎ তুই কেন এমন মাথা ঘুরে পড়ে গেলি মামনি? হয়তো করেছে বাপি, হয়তো সে অসুখ সারবেও না কোনোদিন। কি হয়েছে মামনি? কেন? দেখুন তো ডাক্তার বোস, মেয়েটা হঠাৎ কেমন সেন্সলেস হয়ে পড়লো, আপনি একটু ভালো করে পরীক্ষা করে দেখুন। হ্যাঁ দেখছি মিক্সারটায়। দেখি চোখটা, হ্যাঁ জিভটা দেখি। দেখি কি ব্যাপার ডাক্তার বোস, আপনি হঠাৎ চমকে উঠলেন কেন? কি কি হয়েছে মামনির? এখানেই বলবো? হ্যাঁ বলুন। চাকর হলেও নীলকণ্ঠ আমাদের বিশ্বস্ত, তাছাড়া পারুলকে ও ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। আপনার মেয়ে মা হতে চলেছে? ইম্পসিবল না, এ কখনো হতে পারে না। আপনার কথা সম্পূর্ণ সত্য বাপি, ভুল করেছে বাপি, আমি যে মহা ভুল করে ফেলেছি। জীবনে সেই ভুলের সংশোধন আর হয়তো হবে না বাপি। নিশ্চয়ই হবে। বল বল কে তোর সর্বনাশ করেছে? আজ তাকে ধরে নে, আমি তোর সঙ্গে বিয়ে দেব। সে যে অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলেছে। আইনের সাহায্যে আমি তাকে সময়োচিত শিক্ষা দেব। বল বল মা কি নাম তার, তার বাড়ি কোথায়? বলবো না, আমি বলবো না বাপি, আমি বলতে পারবো না বাপি। কেন বলতে পারবি না? আমি যে তাকে ভালোবাসি বাপি, তাই তার কোনো অমর্যাদা কি আমি সইতে পারি বাপি? সে তোর সঙ্গে প্রতারণা করেছে। ভালোবাসাকে মহান রাখতে আমি তাকে মার্জনা করলাম বাপি। পারুল, কত ফুলিত দেবতার পায়ে ঠাই পাওয়ার আগে ওই মাটিতে ছড়ে পড়ে, সে দেবতার দোষ নয় বাপি। পারুল, সে দেবতার দোষ নয়, সেই ফুলের দুর্ভাগ্য বাপি, সেই ফুলের দুর্ভাগ্য। পারুল, 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 কথা শোন মা, কথা শোন। না! আমি এখন কি করি? ডাক্তার ঘোষ, এই বিপদে আপনি আমাকে রক্ষা করুন। আমি কি করতে পারি বলুন? হয় কোনো বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে মেরে ফেলার ব্যবস্থা করুন, আর না হয়
অ্যাবর্শনের বন্দোবস্ত এখন আর তা কোনো মতেই সম্ভব কেন না। সম্ভব নয় ডাক্তার? যত টাকা লাগে আমি দেবো। বলুন বলুন কত টাকা চান আপনি? মাফ করবেন, টাকা করি লোভে ভ্রূণ হত্যা করে আমি আমার সেবা ধর্মের অমর্যাদা করতে পারবো না। চলি, নমস্কার। ডাক্তার ডাক্তার কথা শুনুন, ডাক্তার ডাক্তার কথা শুনুন না। আমি এখন কি করি? দুদিন পর যখন কথাটা প্রকাশ হয়ে পড়বে তখন তখন মুখ দেখানো ভার হয়ে যাবে। না, আমি আমি এখন কি করি? নীলু, বলুন করতে বাবু। তুই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছিস তোমাকে? আপনার চশমার ভেতর দিয়েও তো জল গড়িয়ে পড়ছে করতে বাবু। হ্যাঁ রে হ্যাঁ, অনেকদিন পরে নাকি না, তাই আজ অজর ধারায় ঝরে পড়ছে। বাবু, সেই কবে কেঁদেছিলাম যেদিন পারুলকে 5 বছর রেখে তোর কর্তামা মারা গেল। ঠিক ঠিক আমার এতদিন পরে আবার আবার দু চোখ গড়িয়ে স্থির হন করতে বাবু, একটু ধৈর্য ধরুন। পারছি না রে নীলু, পারছি না। দাবি দাবি রং তুলিতে লাগিয়ে যে ছবি আমি অতি যত্নে নিখুঁত ভাবে আঁকতে চেয়েছিলাম, আমার সেই ছবি আজ কালো কালিতে ঢেকে গেল রে নীলু। ওই দেখ নীলু, চেয়ে দেখ, তোর কর্তামা আমাকে হা করে গিলতে আসছে। সে আমার কাছে চিৎকার করে কৈফিয়ত চাইছে। কেন কেন তার মেয়ের এই দুর্দশা হলো? না নীলু না, আমি কেন থাকবো না, আমি পালাবো, আমি পালাবো, আমি 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 দোষী, আমি পাপী। আমি যদি সেদিন ওই মাস্টারকে এই বাড়িতে ঢুকতে না দিতাম তাহলে এত বড় অঘটন আজ ঘটতো না। তুমি তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, তুমি আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও। একজন মৃত্যুই আমার ভালো ছিল। চরিত্রহীন স্বামী আর তার মিথ্যাবাদী দাদা বৌদির সঙ্গে আমি কিছুতেই ঘর করতে পারবো না। চেষ্টা করে দেখ না, যদি উত্তম। ও আমার একটা কথাও শোনে না। দাদা বৌদি ওর সব। বৌদি ভাত বেড়ে না দিলে খাওয়া হয় না, দাদার বিনা অনুমতিতে কোথাও যাওয়া হয় না, কিছু করা হয় না। আর আমি কিছু বলতে গেলে অমনি কাউটের মতো ফস করে ওঠে। সবই বুঝলাম, কিন্তু তোমাদের এই কিন্তু আর তবুর জন্য আজ আমার এই অবস্থা। প্রশান্তকে বিয়ে করলে আমি সুখী হতাম। ছেলেবেলা থেকে তার সঙ্গে আমি মিশেছি, তাকে আমি ভালো করেই জানতাম। এই তোমরাই আমাকে এই বিয়েতে বাধ্য করেছো। তুই বললি না কি করলে তুই সুখী হবি? তোর সুখের জন্য যে কোনো সাধ্য সাধন করতে আমি প্রস্তুত। পারবে পারবে দাদা, পারবে। তোমার ওই বোনাইকে তার দাদা বৌদির কাছ থেকে আলাদা করে দিতে। দাদা বৌদি ওর মাথাটা খেয়েছে। ওরা আশকারা না দিলে এতদিনে আমি ওকে বাগে আনতে পারতাম। তোর কথা আমি রাখবো। প্রয়োজন হলে শকুনির ভূমিকা গ্রহণ করে গৌতম সেনের সোনার সংসার ভেঙে দুই টুকরো করে দেবো। তাই দিও দাদা। অচিরেই আমার কথার উপযুক্ত প্রমাণ তুই পাবি বোন। দাদা, তোর একমাত্র ছেলের বোন। তোর সুখের জন্য পারি না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই রে বোন, পৃথিবীতে নেই। হ্যাঁ হ্যাঁ, আলাদাই আমি হতে চাই। তখন দেখবো ওই দাদা বৌদির জন্য কত দরদ উঠলে ওঠে। দরদ দরদ আপনিই কেটে যাবে ছোট বউ। ছোটবেলা থেকে ও আমাদের অতি আপন করে দেখে এসেছে, তো তাই। থামো তুমি। তোমাদের মতো স্বামী স্ত্রী মিথ্যাবাদীর সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। আমরা মিথ্যাবাদী নয়তো কি? আলমারি থেকে যেদিন পারুলের ফটো আর চিঠি আমি পেলাম, সেদিন তুমি কি বলেছিলে আমায়? শুধু তাই নয়, পারুলের সম্বন্ধে আমাকে বোঝাবার জন্য বৈঠকখানায় বসে যে কথাগুলো তোমরা আমার স্বামীকে শিখিয়েছিলে,
জিনিসপত্র আদান প্রদান হতো, হঠাৎ একটা গুরুতর অ্যাক্সিডেন্ট এসে মারা যাওয়ায় আমি এ কথা বলনি। কেমন বেশ তোমার স্বামীর দিব্যি খেয়ে বলা দেখিনি। ছোট বউয়ের কাছে ক্ষমা চেয়ে নাও বকুল। সত্যি আমাদেরই অপরাধ হয়েছে। আমরা ভেবেছিলাম কথাটা চেপে রাখতে পারলে ওদের মধ্যে সব মনোমালিন্য কেটে যাবে, কিন্তু ব্যাপারটা যেমন হিতে বিপরীত হয়ে দাঁড়াবে এ আমরা বুঝতেই পারিনি। তা তো বলবেন, সব কথা আমি যখন শুনেই ফেলেছি। শুনতে আমিও কিছু বাকি রাখিনি। কি শুনেছো? একটু আগে তোমার দাদার সঙ্গে তোমার যে আলোচনা হচ্ছিল, পাগল, ওকে তুমি জিজ্ঞাসা করে দেখো তো বৌদি, বাবার বাড়ি প্রশান্ত নামে ছেলেটির সঙ্গে ওর কিসের সম্পর্ক? আমি না হয় চরিত্রহীন, আমার দাদা বৌদি না হয় মিথ্যেবাদী। তুমি যদি এতই সতী শিরোমণি, তাহলে বিয়ের পর এখন তোমার বাবার বাড়ি ভালোবাসার নাগরকে ভুলতে পারোনি কেন? কেন একটু আগে তোমার দাদাকে বলছিলে আমার এই দেবতুল্য দাদা বৌদিকে এই সংসার থেকে আলাদা করে দেওয়ার কথা? উত্তম, ছোট, এই ছোট, আমরা আলাদা হয়ে গেলে তুমি সুখী হবে। হবো ভাই কি, এই তোমাদের জন্যই তো আমাকে আমল দেয় না। ছি নীলিমা, ছি। দাদা বৌদির মুখের ভাত দাঁড়িয়ে এই কথাটা বলতে তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? কেন বাঁধবে? অগ্নি সাক্ষী রেখে তুমি আমায় বউ করে ঘরে এনেছো, তোমার ভালোর জন্য সবকিছু বলবার অধিকার আমার আছে। ওগো আমার অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বিয়ে করাবো। এতদিন পরে তুমি এসেছো আমার ভালো করতে, কিন্তু একবার ভেবে দেখো তো, মায়ের সেবা যত্ন দিয়ে আমার এই বৌদি যদি ছোটবেলা থেকে আমাকে কোলে পেটে করে মানুষ না করতো, আমার দাদা যদি নিজের পড়া বন্ধ করে দিয়ে আমাকে লেখাপড়া না শেখাতো, তাহলে কি তুমি পারতে আমার গলায় মালা দিতে? পারতে এই বাড়িতে দাঁড়িয়ে আমার দাদা বৌদির বুকে আঘাত দিয়ে কথা বলতে? আরে হতভাগা, দাদা, তোকে আর বক্তৃতা দিতে হবে না। ঠিক আছে বৌমা, তুমি যখন বলছো আমরা না হয় এই সংসার থেকে আলাদাই হয়ে যাব। হে, তুমি কি বলছো? আমিও বলছি দিদি। তোমরা এই সংসার থেকে আলাদা হয়ে যাও, তাই না? আর আমিও বলছি তুমি ভালো করে কান খুলে শুনে নাও। প্রয়োজন হলে তোমাকে ত্যাগ করে আমি আমার এই রাম সীতার মতো দাদা বৌদির পদসেবা করে সারাটা জীবন কাটিয়ে দেব। তবু তোমার মুখে হাসি ফোটাতে আমি তাদের প্রাণে কোনোদিনও ব্যথা দিতে পারবো না। আমার শেষ কথা। উপায় নেই নীলিমা, উপায় নেই। আমার এই দাদা বৌদি আমাকে মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে সেই ছোট থেকে তিল তিল করে বড় করে তুলেছে, আর তুমি তোমার মায়া মন্ত্রে বশীভূত করে আমাকে আবার বড় থেকে ছোট করে দিতে চাইছো। তোমাদের উত্তম হয়ে বেঁচে থাকতে চায় দাদা। হিংস্র দানবীর কথায় দেব দেবীকে নির্বাসনে পাঠিয়ে অধমের পরিচয় সে দিতে চায় না দাদা, কোনোদিন না, কিছুতেই না। আমার কথায় তুমি রাগ করো না বৌমা, আমি তোমাকে কথা দিচ্ছি। না গো না, কথা তুমি দিও না। পাগলের কাছ থেকে আলাদা হয়ে আমি যে থাকতে পারবো না। শাশুড়ি মা যে মরার সময় ওকে আমার কোলে তুলে দিয়ে গেছে, বড় বউ, ওকে যে আমি বহু কষ্টে বড় করেছি গো। নিজে না খেয়ে ওকে আমি খাইয়েছি, অসুখে বিসুখে সারাটা রাত আমি জেগে কাটিয়েছি, ভগবানকে আমি ডেকেছি। আমি যে ওকে কোলে নিয়ে ঘুম পাড়ানির গান গেয়েছি। আর আমি বুঝি কিছু করিনি? ভেবে দেখো তো, সেই ঝড়ের রাতের কথা, শো শো শব্দে বাতাস বইছে, কড় করে বাজ যাচ্ছে, চারিদিকের গাছপালা ভেঙে পড়ছে, একটা জনপ্রাণী বাড়ির বাইরে বেরোতে পারছে না, অথচ আমি শহরে ছুটে গেছি ওই অসুস্থ ভাইয়ের ওষুধ আনতে। যে বছর কলেরায় সারাটা গায়ে একেবারে উজাড় হয়ে গেল। চুপ করো, ওকে তুমি চুপ করো, আমার গায়ে কাটা দিচ্ছে। ফুল সবাই তোলে বড় বউ, কিন্তু গাছের গোড়ায় জল কজন ঢালে সেই খবর কেউ রাখে না। না রাখুক,
তবু আমাদের বড় করা গাছের ছায়া ছেড়ে আমরা কোথাও যাব না গো। যেতে হবে বড় বউ, যেতে হবে। গাছ যখন ছোট ছিল তখন আমাদের অধিকারে ছিল, এখন সে বড় হয়েছে, আমাদের অধিকারও ফুরিয়ে গেছে। না, আজ আমার সেই ছোট্ট পাগলটি রয়ে গেছে। আজ আমি ভাত বেড়ে না দিলে সে ভাত খায় না, আমি জলে তুলে না দিলে সে স্নান করে না, আমি আয়না ধরে সামনে না দাঁড়ালে সে যে মাথায় চিরুনি দেয় না। আলাদা হয়ে গেলে তার সব কাজ কে করবে? কেন? আমি তো রয়েছি। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে ছোট বউ। ছোট বউ করবে তার বউয়ের কাজ, আর এই বড় বউ করবে তার মায়ের কাজ। দিদি, ছেলের কাছ থেকে মা কি দূরে সরে গিয়ে থাকতে পারে রে বউ? পারে না রে, কখনো পারে না। দিদির কথাগুলো শুনলেন তো? পাগল ছাড়া তার মুখে কোনো কথাই নেই। আর আপনার ভাইয়ের তো বউ দিবিনে একেবারে ত্রিভুবন অন্ধকার। আপনি বলুন তো দাদা, চোখের সামনে এসব কি সহ্য করা যায়? আচ্ছা, বকুলের একটু বেশি লাগারই কথা বৌমা, কারণ মা মারা যাওয়ার পর বাবাও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন। সেই থেকে ওই বকুল নিজের হাতে এই সংসারটাকে ফুলে ফলে সাজিয়ে রেখেছে। ওসব কথা বাদ দিন। দিদিকে কোনো রকম রাজি করিয়ে সেপারেট হতে পারেন কিনা তাই বলুন। আমি আপনার চেষ্টা করবো বৌমা। চেষ্টা নয়, কথা দিন, নইলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। আর মরবার আগে এমন স্টেটমেন্ট পুলিশের কাছে লিখে দিয়ে যাব। না না বৌমা, অমন আজে বাজে কাজ তুমি করে বসো না। আমি তোমাকে কথা দিচ্ছি বৌমা, এক সপ্তাহের মধ্যে এই সংসার থেকে আমরা আলাদা হয়ে যাব। একটা সপ্তাহ তো আমি না হয় মুখ বুঝেই থাকবো, তবে দেখবো আপনার প্রতিশ্রুতির মূল্য কতখানি। কোথা হতে এলো বান জানিল না কেউ, নীড় ভেঙে দিয়ে গেল তীর ভাঙা ঢেউ। শত ডাকে ভগবান দিল না কো সাড়া, রলো না সম্বল কিছু অস্ত্র জল ছাড়া। এই যে গৌতম দা, শুনলাম তুমি নাকি নীলাকে কথা দিয়েছো। হ্যাঁ ভাই, দিয়েছি। আর কথা যখন দিয়েছি, আমার কথা তুমি রাখবে সে আমি জানি, তাই তো জোর গলায় নীলাকে বলেলাম এর সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু ওর ভাসুরের কথা নড়চড় হবে না। ভগবানের কাছে সেই প্রার্থনাই করো তমাল ভাই। তোমার বোন সে তো আমারও বোন, সেই বোনের দুঃখ লাঘব করতে আমি যেন কখনো পেছপা না হই, আমি যেন কখনো পেছপা না হই, কখনো পেছপা না হই। একমাত্র বোন আমার, আলাদা থাকলে সুখে থাকবে, অভাব অনটন পড়লে আমি সাহায্য করব। দুটো প্রাণী সারা জীবন ধরে খেলেও আমার সম্পত্তির এক কানা করিও কমবে না। কমবে দাদা, কমবে। ওই দেওয়ার বৌদির উৎকট ভালোবাসা এবার নিশ্চয়ই কমবে। সত্যি নীলা, তোর বুদ্ধির তারিফ করতে হয়। তোর ভাসুর ঠাকুরকে একেবারে পোশাক কুকুর বানিয়ে ফেলেছিস দেখছি। এই তো সবে শুরু দাদা, দেখবে একের পর এক আমি ওদের সবার দিমাগ ভাঙবো। আজ তাহলে আসি বোন, দিন 15 পরে এসে সব সমস্যার সমাধান করে দিয়ে যাব। না দাদা, এর একটা ফয়সালা না হওয়া পর্যন্ত তোমার বাড়ি যাওয়া চলবে না। একটা সপ্তাহ তো ও দেখতে দেখতেই কেটে যাবে। কিন্তু কুটুম্বের বাড়িতে এতদিন থাকা, 100 বার থাকবে, 1000 বার থাকবে। এমনি এমনি তো আর বোনের বিয়ে দাওনি, নগদ 50,000 টাকা বরপণ দিয়েছো। তার উপর আসবাবপত্র যা দিয়েছো, এরা তা বাপের
না, তা মোটেই ঠিক নয় তমাল বাবু। বাবার প্রতিশ্রুতি দেওয়া না থাকলে টাকার আসবাবপত্র আমার ঘর ভরিয়ে দিলেও তোমার এই ডাইনি বোনের গলা আমি কিছুতে মালা পরাতাম না। তা দেবে কেন? ওই পারুল বেলা ছিল যে। ওই পাপ মুখে তুমি পারুলের নাম উচ্চারণ করবে না। তার সঙ্গে তোমার আকাশ পাতাল ব্যবধান। সে স্বর্গের পারিজাত আর তুমি নরকের ঘৃণ্য প্রেমিকীট। সে অমৃত ললনা আর তুমি কাল ভুজঙ্গিনী। তোমারই সুখের জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো, আর তুমি তারই জন্য আমাদের সোনার সংসারটাকে বিষের ধোঁয়ায় ভরে দিতে চাইছো। কার সামনে দাঁড়িয়ে কাকে বলছো? একবার ভেবে দেখো। ভেবে দেখলাম এই যে একজন স্বার্থপর ভদ্রলোকের সামনে দাঁড়িয়ে তারই হিংসুটে মুখরা বোনকে তিরস্কার করছে গৌতম সেনের ভাই উত্তম সেন। 50,000 টাকা বর্পণ আর কয়েক হাজার টাকার আসবাবপত্র দিয়েছে বলে তোমার এই বোনকে যে আমি স্বর্গের দেবীগানে মাথায় করে ধেই ধেই করে নাচবো, এটা ভেবো না সম্পন্ন মশাই। হীন মনোভাবা সম্পন্ন মেয়েদের ঠিক যেভাবে নেগলেক্ট করা উচিত, আমি ওকে ঠিক সেভাবেই নেগলেক্ট করবো। Hey, you just keep your bloody mouth shut! সেন্সের বাবা আমার নেই, আছে তোমাদের। আমার মধ্যে যতটুকু কমন সেন্স আছে তার বিন্দু মাত্র তোমাদের ভাই বোনের মধ্যে যদি থাকতো, তাহলে আমাদের এই সংসারের হাসি খুশি আনন্দ চির অমর, চির অক্ষয়, চির অম্লান হয়ে থাকতো। আমি তোমাকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিয়ে যাচ্ছি তমাল বাবু, এটা আমার বাড়ি। এই বাড়িতে থাকে গৌতম সেনের মতো মহৎ উদার মানুষ, থাকে আমার বৌদির মতো মমতাময়ী নারী। তাই শান্তির কুণ্ডে আগুন ধরাবার চেষ্টা করলে আমি কিন্তু পরমাত্মীয় বলে তোমাকে খাতির করব না। না না সম্বন্ধী মশাই, যে হাতে আমি আমার শ্রীরামচন্দ্র দাদার পায়ের ধুলো মাথায় তুলে নিই, সীতা বহুদির পূজা করি, সে হাতে তোমাদের মতো মানুষদের মারধর করে আমি নিজেকে বিবেকের কাছে ছোট সাজাবো। তবে কি করবে তুমি? হাতে না মেরে তোমাকে আমি ভাতেই মারব। মানে খুব সোজা, একদম সিম্পল। আমার দাদা বৌদির সঙ্গে যদি মিলেমিশে থাকতে পারো, আমি তোমাকে মাথায় করে রাখবো। আর সব সময় যদি এমনিভাবে সাপের মতো ফোঁস ফোঁস করতে থাকো, তাহলে ছাই ফেলতে ভাঙা কুলো যেমন পড়ে থাকে, তোমাকে বাড়িতে ঠিক তেমন ভাবেই পড়ে থাকতে হবে। জাস্ট মাইন্ড ইট। অপমানের প্রতিশোধ দিতে আমি জানি। স্কাউন্ডারটাকে বুঝিয়ে দেবো তমাল দত্তের বোনকে সে বিয়ে করেছে, যে তমাল দত্ত দিনকে রাত করে দিতে পারে। তাই দিও দাদা, রাস্কেলটা বুঝুক দত্ত বংশের ছেলেমেয়েরা কখনো মুখ বুঝে অপমান সহ্য করে না। অপমানের প্রতিশোধ নিতে তারাও জানে। নতুন করে স্মরণ করিয়ে দিতে হবে না বোন, অপমানের প্রতিশোধ আমি ভালো করে নেব। যেহেতু ধন দৌলত বংশ মর্যাদা সব দিক দিয়ে এরা আমাদের চেয়ে ছোট ছোট নয় দাদা, অনেক 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 ছোট। উত্তম সেন, বকুল রাউনি এন্ড গৌতম সেন, বি রেডি টু ডাই। তোমাদের আমি এমন জালের ফাঁদে আটকাবো, তাও কি ভীষণ আমার সেই চক্রান্তের ফাঁদ ভগবান তোমাদের বাঁচাতে পারবে না, কিছু না। বাঁচাতে আর পারলে কই দাদা, অত্যাচারী বাবার বিমাতার কবল থেকে ছিনিয়ে এনে আবার তো আমায় তুমি সেই মৃত্যুর হাড়ি কাটে ফেলে দিলে। না রে বোন, একটা গঙ্গা যাত্রী হাতে তুলে দেওয়ার আগেই তোকে নিয়ে আমি এখান থেকে বেরিয়ে যাব। প্রয়োজনে দুই ভাই বোন মিলে রাস্তায় ভিক্ষা করে খাবো। দাদা, কিন্তু এত সহজেই কি ওই পুরো শকুন আমায় মুক্তি দেবে? আরে সে তো ছেলে মানুষ, তার বাবা দেবে। আর যদি সহজে মুক্তি না দেয়, তাহলে তার বুকে আমি ছুরি বসিয়ে দেবো। ছুরি বসিয়ে দিয়ে প্রয়োজনে আমি পুলিশের হ্যান্ডকাপ পরবো। দাদা, আজ যখন ছালার দেখা পেলাম না, আজ আমি চলেই যাচ্ছি। তো আবার যেদিন আসবো তৈরি হয়ে আসবো, বলে দিস শালা ওই বুড়োকে যে কথা আমাকে দিয়েছিল সে কথা যেন সে রক্ষা করে। দাদা, বললে কি সে শুনবে? না শুনলে মরবে।
এই তোর জন্য না হয় আমি ফাঁসি দুটি গলায় পড়বো রে। এই তাতে কি হয়েছে রে? আমার তো মরলে নেই কাঁদতে, হারালে নেই খুঁজতে, ভয়টা বা কি শুনি? দাদা, তোমার কথা শুনে আমার কেমন যেন ভয় করছে দাদা। শেষে যদি ওই যদি ঝদির কথা ছেড়ে দে, যদি সোজা আঙুলে ঘি না ওঠে, আঙুলটা একটু বাঁকা করতে হবে। তোর একটা হিল্লে করে দেওয়ার জন্য তোকে এই বাড়িতে এনেছিল ওই বুড়ো, কিন্তু এই তার হিল্লে শালা রোজ 14 পুরুষের নাম আমি ভুলিয়ে দেবো না। আচ্ছা এখন চলি রে বোন, 2-4 দিন পরে আমি আবার আসবো। আজকের দিনটা থেকে গেলে হতো না না রে দাদা? বোন, একটা কাজের সন্ধানে বেরিয়েছি, একজনের সঙ্গে দেখা করবার কথা আছে। আজ হোলির দিন তো বাড়িতে থাকবে বলেছে। এখন থাকো কোথায়? কবে যে কোথায় থাকি তার কোনো ঠিক নেই রে বোন। কোনোদিন ওই ধর্মশালায়, কোনোদিন স্টেশনে, কোনোদিন বা পার্কের বেঞ্চে শুয়ে আমার রাত কেটে যায়। দাদা, এই এই পাগলি দুঃখ পেলি? আরে আমাদের আর জীবন একটা পশুর সঙ্গে আমাদের তুলনা চলে না রে। আচ্ছা আচ্ছা আমি চলি রে বোন, আমি আবার আসবো রে বোন, আমি আবার আসবো। কেন যে ওই ভগবান আমাদের এই পৃথিবীতে এনেছিলেন আমি ভেবেই পাই না। আজ হোলির দিন, রং আবিরের মধ্যে সারা দেশটাই যেন ডুবে গেছে, অথচ মুখ পোড়া মিছে আমায় ঘরে দরজা বন্ধ করে থাকতে বলেছে, যাতে যুবতী বউয়ের গায়ে কেউ রং আবির দিতে না পারে। দিতেও হবে আবার নিতেও হবে, এটাই আজকের নিয়ম। তোমার দাদু এসে দেখলে? আরে দাদুর গোষ্ঠী নিকুচি করেছে, দাঁড়াও আর একটু মাখিয়ে দিই। কিন্তু আমি দেবো কি? ওই হাড় কেপ্পন বুড়ো এসব তো আমায় কিছু এনে দিল না। আরে আমি তো এনেছি, এই না খেলা শুরু করো। হোলি দেবো না, খেলবো হোলি, রং দেবো না তাই কখনো দেবো না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়, খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়। এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় করো না ভয়। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। লালে লালে আকাশ লালে আবির হলো লাল, লালে লালে আবির লালে আকাশ হলো লাল। ও বৃন্দাবনে হোলি খেলে নন্দের দুলাল, বৃন্দাবনে হোলি খেলে নন্দের দুলাল। এসো এসো বাইরে এসো, এসো গো এসো এসো বাইরে এসো, ভয় করো না ভয়। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। লুকোচুরি চলবে না তো আজকে হোলির দিনে, লুকোচুরি চলবে না তো আজকে হোলির দিনে। রং খেলে কে জমে বলো
মানুষ বিনে, রং খেলা কি জমে বলো আপন মানুষ বিনে। ছাড়বো না তো আজকে তোমায়, ছাড়বো না, ছাড়বো না তো আজকে তোমায়, নয় কিছুতে না। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। খেলবো হোলি রং দেবো না কখনো হয়, খেলবো হোলি রং দেবো না। এসো এসো বাইরে এসো, এসো গো, এসো এসো বাইরে এসো, ভয় করো না। এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। সর্বনাশ! ওরে মুখ পোড়া মিনসে যে এসে গেছে। আসুক না, রং আবিরে শালাকে ওকে ভূত বানিয়ে ছাড়। তার আগে তোমাকে এই ঘরে দেখলে আর আস্ত রাখবে না। এই এই তাহলে উপায়? পুটি! শোনো, তুমি ওই তক্তপোষের নিচে শীঘ্রই ঢুকে পড়ো দেখিনি। এই তারপর তারপর ওরে তারপর যা করার আমিই করছি। আরে তুমি বসো না। তথাস্ত, কিন্তু একটা কথা। ও পুটি! আরে বুবুরি বুবুরি কে প্রাণে বাঁচবে না মরবে? আরে আমি ঢুকছি কিন্তু 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 ব্যাপার হলো কি, আমার উপরে থাকার কথা, আমি কেন নিচে থাকবো কেন? পুটি! তুমি কি মরবে নাকি? না না, বাঁচতে চাই। বসো। ও পুটি! আরে তুই এমন দিনে বাড়ির বাইরে কেউ বেরোয় নাকি? ও দাদু, দাদু! ও পুটি! তুমি কে? ওমা, আমার চিনতে পারছো না? আমি তোমার সাধের পুটি পুটি! ও মানে তোমার এই অবস্থা কে করলে? তোমার অবস্থা যারা পাল্টে দিয়েছে তারা। তার মানে ওই পাড়ার ছেলে না আমার এই যুবতী বউয়ের গায়ে হাত দিয়েছে, ছেলেটার আমি পাঁচ দিয়ে ছাড়বো। ও দাদু! এ পুটি! দূর দূর দূর! তোমাকে না ওই দরজা বন্ধ করে ঘরে বসে থাকতে বলেছি, তুমি বা দরজা খুললে কেন? আরে সাথে কি খুলেছে নাকি? আমার খুব জোর টেস্টটা পেয়েছিল, তারপর? তাই ওই কলতলায় আমি জল আনতে আরে গেছি। তো জল আনার নিকুচি করেছে, আমরা না হয় একদিন জল না খেয়ে থাকতাম। ওই 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 বোধহয় আবার আসছে। আমার ওই এইবার মানে তোমার উপর তুমি করো, আমি এই তক্তা বসে মরেছে। এবার মনে হয় আলকাতরা নিয়ে আসবে। কি করবো? কি করবে? মানে তোমার করা তুমি করো, আমি এই তক্তা বসে। না, ও ওখানে যাচ্ছ কেন? মানে না, বড় বড় ইঁদুরের গর্ত আছে, আর ইঁদুরের গর্তে না সাপও থাকে, বলা তো যায় না। আরে দূর! সাপের মুখে ওই মাস্টারদের পাল্লা পড়াচ্ছে, সাপের মুখে যাওয়া ঢের ভালো। মা! ও মা! মা! ল্যাংটা কালী! তুমি তোমার উপায় করো মা, আমি এই তক্তা বসে। ও পুটি! হ্যাঁ, এটা কি? এটা হ্যাঁ, এটা মানে মানে এটা এর কোনো মানে নাই। কুমড়ো। হ্যাঁ। মানে মানে আর কি? কি মানে? এর কোনো মানে নেই। ও পুটি! এর কোনো মানে নেই। আছে তো। বলো তাড়াতাড়ি বলো, তা না হলে বলো কি কি কি? এটা কি? মানে
হ্যাঁ এ তো আছে হ্যাঁ হ্যাঁ বলো বল কুমড়ো কুমড়ো ও কুমড়ো ও শোনা হ্যাঁ সোনামুখী বলো। তাই এই এত বড় কুমড়োটাকে তুমি এই কাপড় ঢাকা দিয়ে রেখেছো কেন? এত বড় কুমড়ো তুমি কোথায় পেলে? কোথায় পেলাম হ্যাঁ কাল না হ্যাঁ, এর হ্যাঁ। থেকে আরো বড় বড় কুমড়ো লোকটা বেচতে আমি তার থেকে একটা নিয়ে রেখেছি হ্যাঁ দাদাই কুমড়োটাকে তুমি কাপড় ঢাকা দিয়ে রেখেছো কেন? দেখো তো কেন মানে কি ও আরশোলার উপদ্রব থেকে বাঁচাতে ও আরশোলার উপর থেকে বাঁচাতে। আচ্ছা এই ও বুঝি বলো ওই তোমার কুমড়োর বুটা নেই বুটা এ বুটা ছাড়া কুমড়ো নাকি? আরে হয়েছে কি জানো কি? অনেকদিন আগে গাছে পেকেছিল তো হ্যাঁ। ওই কারণে বোটাটা ঝরে গেছে বাবারে বাবা ও শোনা শোনা বলো না তুমি আমার কাছে এসো না। আচ্ছা এই! ও বুঝি বলো বুঝি হ্যাঁ তোমার কুমড়োর হাত পা আছে নাকি? সরতে বলতেই সরে গেল। কুমড়োর আবার হাত পা থাকে নাকি তাহলে? তুমিও যে লাঠিতে গুঁতো মারলে না হ্যাঁ। তোমার ওই লাঠের গুঁতোয় তো গড়িয়ে গেল ও আচ্ছা 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 দেখি তোমার কুমড়ো সরমতি না গরমতি? কি করে দেখবে আরে শালা ফটকা! শেষ পর্যন্ত তুমি আমার এই যুবতী বউয়ের গায়ে হাত লাগাতে এসেছো। দাদু ও আজ হোলির দিন তো তাই তাই মেয়ে ছেলের কোমল গায়ে আবির দিতে এসে কুমড়ো ছদ্মবেশ ধারণ করেছে। কি যে বলেন না দাদু। কি যে বলেন দাদু তুমি আমাকে কচি খোকা পেয়েছ। আমি থানায় যাব, তোমাকে আমি পুলিশে দেব। আর পুটি তোমাকে পেদিয়ে দাদু সূর্যমুখীর কোনো দোষ নেই দাদু। না 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 একেবারে সতী গঙ্গা জলে ধোয়া। দাদু সূর্যমুখীকে নয়, আপনি বরং ওই লাঠি দিয়ে আমাকে মারুন দাদু, আমাকে মারুন। ওরে কি? ওরে শালা ফটকা কি? আজ তোমার ওই ভব সিন্ধু পার করে ছাড়বো। শালা মেয়ে খোঁজ। দাদু আপনি আমাকে মারবেন না দাদু, রেডি হচ্ছেন যে? না 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 না। তোমাকে মারবো কেন? তোমাকে ফুল বেলপত্র দিয়ে পুজো করবো। দাদু 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 বলে দিচ্ছি এদিকে আগাবেন না দাদু। এই দাদু